নমস্কার, দীপাস টিচিং এ আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকে ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে বলবো, তোমরা কমেন্ট করেছিলে যে আমার কোনো কারণে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির 4th চ্যাপ্টার অর্থাৎ অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, সেখান থেকে সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়নি। আজকে তোমাদেরকে বায়ুমণ্ডল থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নগুলি পড়তেই হবে, সেগুলো বোর্ডে আমি লিখে দিয়েছি। প্রত্যেকটা জিনিস পরপর আসছি। প্রথমেই তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার ক্লাস নিয়মিত ফলো করো তারা জানো যে আমি তোমাদের যে প্রথম 6টা চ্যাপ্টার, ভূ গঠন বা জিওটেকটনিক, ভূমিরূপগত প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস, ক্ষয়চক্র বা সাইকেল অফ ইরোশন, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার এবং লাস্ট জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার, এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কম করে 10টা, বেশি পক্ষে আরো বেশি করে ক্লাস দেয়া আছে। সঙ্গে ক্লাসগুলো এমনভাবে করে দেয়া আছে যেটাতে আমার স্মার্ট বোর্ডে সম্পূর্ণ নোটস অর্থাৎ পিডিএফটা সহ ক্লাস করে দেয়া আছে। যারা এই একদম প্রথম থেকে অর্থাৎ সেমিস্টার 3-তে আমাকে ফলো করেছো, সেমিস্টার 4-এ আমাকে ফলো করেছো, তারা জানো তোমাদের সেমিস্টার 4-এর একদম প্রথমে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম এবং সেখানে সমস্ত পিডিএফ গুলো দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এখন আমি যে জনসংখ্যা বা তোমাদের মানব উন্নয়ন পড়াবো, এটার পিডিএফটা এখনো পর্যন্ত আমি রেডি করতে পারছি না। কারণটাও তোমাদেরকে জানিয়েছি যে এখন স্কুলে অ্যানুয়াল পরীক্ষা চলছে। তো আমি যেভাবে এসে স্কুলে বই নিয়ে বসে যেতে পারি, ক্লাসগুলোর সময় ক্লাস করলাম, বাকি সময় নোটস বানাতাম, সেটা কিন্তু হচ্ছে না। পরীক্ষার ডিউটি, এর পরে আছে খাতা দেখা বা রেজাল্টের প্রেসার। তোমরা পরপর সমস্ত স্টেপগুলোই জানো। এখন 5 to 9-এর যে অ্যানুয়াল পরীক্ষা চলছে, তার বিভিন্ন কাজ এই ডিসেম্বর মাসটা চলবে। এবার তোমাদের তো এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না। সেক্ষেত্রে আমি যেভাবে পারি সেভাবেই ক্লাসগুলো দিচ্ছি। আমি যেভাবে স্ক্রিনে যতটুকু নোটস ফটো আকারে যেটুকু তোমাদের লিখতে হবে সেটা দিয়ে দিচ্ছি। তোমরা পপুলেশনের আমার আগের ক্লাসটা দেখলেই বুঝতে পারবে। এবং তোমাদেরকে কিন্তু ওখান থেকে লিখে নিতে হবে। তোমরা যদি বলো যে পিডিএফ প্রিন্ট করবে, এখন সেই মুহূর্তে এভাবে রেডিমেড নোট কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না। আমি যতদিন পেরেছি এবং সবচেয়ে কঠিন চ্যাপ্টারগুলো যেটা বুঝতে হবে এবং যা স্টাডি মেটেরিয়ালস তোমাদের ভীষণভাবে দরকার, সেই প্রাকৃতিক ভূগোল কিন্তু একদম সম্পূর্ণটা তোমাদেরকে নোটস দিয়েছি। ফলে তোমরা আশা করি আমার সমস্যাটা বুঝতে পারবে এবং আমি যেভাবে ক্লাসগুলো করাচ্ছি তোমরা যদি সেই নোটসটুকু, এখানে জনসংখ্যা বা মানব উন্নয়ন তোমাকে 50% বুঝতে হবে, 50% মুখস্থ করতে হবে। যেখানে প্রাকৃতিক ভূগোলে তোমাকে 90% আগে মুখস্থের আগে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে, তবে তুমি মুখস্থ করতে পারবে, তার আগে মুখস্থও করতে পারবে না। সেই কঠিন চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের পেরিয়ে গেছে। যাই হোক, আশা করছি আমি সমস্তটা বোঝাতে পারলাম। এরপরে তোমরা যদি পপুলেশনের ক্লাস দেখো, যে ক্লাস যখন দেখছো সেখানেই তোমরা কমেন্ট করো তোমার ব্যক্তিগত প্রয়োজন কোনটা, আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাস নিয়ে আসবো। তবে হ্যাঁ, আবারও একটা কথা বলছি, এই মুহূর্তে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু কোনো পিডিএফ দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেটা তোমরা সবাই জানো। তোমাদের ভাই বোনেরা এখন পরীক্ষা দিচ্ছে, তারপরে তাদের খাতা দেখা আছে, রেজাল্ট আছে, এবং এই পোর্শনের নোটসগুলো কিন্তু অনেকটাই সহজ হবে এবং যে পোর্শনটুকু পড়তে হবে এবং কোন কোন কোশ্চেন পড়তে হবে, এখানে জনসংখ্যাটা তোমাদের ক্লাস 10-এর মতো নয়, একটু অন্যরকম। বা আমরা এখানে ম্যালথুসিয়ান তত্ত্ব পড়বো, এই জনসংখ্যার ক্লাস 12-এর সিলেবাস ম্যালথুসিয়ান তত্ত্বটা এসেই গেল মুখ থেকে। তারপরে মানব উন্নয়ন, প্রত্যেকটা জিনিসে কতটুকু কি পড়তে হবে সেটা তো দেবই, সঙ্গে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো। এরপরে কিন্তু ভারতের ভূগোলে আছে ভারতের শিল্প, ভারতের প্রেক্ষাপটে মানবীয় বসতি ও উন্নয়ন, আর আছে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে নির্বাচিত বিষয় ও সমস্যাগুলির আলোচনা। যেমন আমাদের এখানে জঙ্গলমহল, একসাথে ঝাড়গ্রাম বা পুরুলিয়ার অনেকটা জেলা, সেখানে যে ভূমিক্ষয়, সুন্দরবন অঞ্চলের যে বন্যপ্রাণীর সংরক্ষণ, তারপরে 24 পরগনার যে আর্সেনিক দূষণ, এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তোমরা একবার পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ফলে আমি আবারও বলছি, চ্যাপ্টার কিন্তু ম্যাক্সিমামটাই শেষ। তোমরা রিভিশন দাও এবং বারে বারে লিখে লিখে প্র্যাকটিস করো। যাই হোক, আর কথা না বাড়িয়ে তোমাদেরকে এখন
যেহেতু কমেন্ট করেছিলে বায়ুমণ্ডলের সাজেশন দেওয়া হয়নি, আমি বায়ুমণ্ডল থেকে কোন কোন 3 নম্বরের প্রশ্ন, কোন কোন 2 নম্বরের প্রশ্ন, কোন কোন 5 নম্বরের প্রশ্ন পড়তেই হবে এবং গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি। তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আবারও বলছি আমাকে কমেন্ট সেকশনে জানালে তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি গুরুত্ব সহকারে দেখে উত্তর দিই এবং সেটা কার্যকরী করার জন্য যে স্টেপ নেওয়ার সেটাও নিয়ে থাকি। তো চলো শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে আমি একদম অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি লিখে দিয়েছি। সেখানে 5 নম্বরের প্রশ্ন আছে, 3 নম্বরের প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন আছে। বায়ুমণ্ডলীয় গোলযোগ কাকে বলে? জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝো? বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? সৌর কলঙ্ক বলতে কি বোঝো? সৌর ধ্রুবক কি? ঘূর্ণিঝড়ের চোখ কি? স্পাইরাল ব্যান্ড কাকে বলে? প্রতিভ ঘূর্ণবাত কি? ল্যান্ডফল কাকে বলে? অক্লুশন বলতে কি বোঝো? স্থির সীমান্ত কাকে বলে? শীতল সীমান্ত কি? উচ্চচাপ রিজ কি? ফ্রন্টোলাইসিস কি? সিরাস শিল্ড কি? জলবায়ু বলতে কোপেন কি বুঝিয়েছেন? মন্ট্রিল প্রোটোকল কি? এরকম অজস্র প্রশ্ন তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পাবে, যেখানে বায়ুমণ্ডল থেকে আমার কম করে 10টার তারও বেশি ক্লাস বরং করে দেয়া আছে। 3 নম্বরের প্রশ্ন দেখো, ঘূর্ণবাত। আমি কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই তোমাদের সামনে রেখেছি, এগুলো তোমাদেরকে করতেই হবে। ঘূর্ণবাত এবং প্রতিভ ঘূর্ণবাতের 3টি পার্থক্য, সঙ্গে তোমরা ছবি প্র্যাকটিস করবে। বায়ুমণ্ডলীয় গোলযোগের উৎপত্তি ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলীয় গোলযোগের 3টি বৈশিষ্ট্য লেখো। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তির 3টি নিয়ন্ত্রক সম্পর্কে লেখো। মেরু সীমান্ত তত্ত্বের অনুমানগুলি লেখো। জলবায়ু পরিবর্তনের 3টি কারণ লেখো। একটা কোনো নোটস যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে যখনই কমেন্ট করবে আমি তোমাদেরকে সেই প্রশ্নের সেই উত্তরটি যথাযথ সংক্ষিপ্ত উত্তরটি তোমাদের জন্য রেডি করে দেব। জলবায়ু পরিবর্তনের 3টি ফলাফল লেখো। ওজোন স্তর হ্রাসের ক্ষতিকর প্রভাব লেখো। কোপেনকৃত জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এখানে কিন্তু তোমাদেরকে ABCD সবগুলো, যেমন এখানে আমি শর্ট কোশ্চেনে জলবায়ু বলতে কোপেন কি বুঝিয়েছেন, এখানে একটা স্যাম্পল দিয়েছি, জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। এরকম কিন্তু প্রতিটি জলবায়ুর বৈশিষ্ট্য তোমাদেরকে জানতে হবে। যে বার্কনেসের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত মডেলটি লেখো। এগুলি গেল 3 নম্বরের প্রশ্ন। এবারে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। আমি খুবই সীমিত দিয়েছি, কিন্তু এইগুলি তোমাদের শুধু করতেই হবে না, এগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, ছবি সহ প্র্যাকটিস করবে। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের পার্থক্য। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি ব্যাখ্যা করো। একদম স্টার দিয়ে লিখেছি। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের জীবনচক্র ব্যাখ্যা করো চিত্রসহ। তাহলে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি সেটাও ভালো করে করবে 5 নম্বরের মতো, এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের যে জীবনচক্র সেটাতে 6টা ছবি আছে, ছবি সহ ভালোভাবে প্র্যাকটিস করবে। জলবায়ু পরিবর্তনের প্রমাণগুলি লেখো। কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। আমি 5-এর দাগে এটিতে স্টার দেওয়া হয়নি, আমি এক্ষুনি এটাতে স্টার দিয়ে দিচ্ছি। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের এটি ভালো করে বুঝতে হবে। খুব বেশি যে লেখা আছে সেরকম নয়, কিন্তু কোন জলবায়ু, কোন অক্ষরগুলো কোন জলবায়ুকে নির্দেশ করছে। আমার কিন্তু কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের ক্লাস খুব সংক্ষিপ্ত এবং যথাযথভাবে করা আছে, যাতে তোমরা বুঝতে পারো। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে ম্যাডাম ইউনিট 4 বায়ুমণ্ডলের প্রশ্ন আমরা আপনার চ্যানেলে দেখতে পাচ্ছি না। তোমাদেরকে আবারও বলছি, তোমরা এই রকম যা যা কমেন্ট করবে তার প্রত্যেকটা উত্তর নিয়ে আমি দেয়ার হাজির হব, কারণ তোমরা প্রথম ব্যাচ, সে কথা মাথায় রেখে তোমাদের প্রতি সত্যি সমস্ত স্যার ম্যাডামরা সহানুভূতিশীল, এবং আমি ডে 1 থেকে আছি এবং ছিলাম, থাকবো। তোমরা শুধু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কার কি, একজনের ব্যক্তিগত কোনো সমস্যা, তোমরা পরীক্ষা বা রেজাল্টের সময় ব্যক্তিগত সমস্যা নিয়েও আলোচনা করেছো, বা তোমাদের ব্যক্তিগত কোনো একটি সাবজেক্টের নম্বর নিয়ে আলোচনা করেছো, তারও যেমন উত্তর দিয়েছি। আর ভূগোলের প্রশ্নের উত্তর দেয়া এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে বলেই আমি মনে করি। যাই হোক, তোমরা স্ক্রিনে সবগুলো প্রশ্ন একসাথে দেখতে পাচ্ছ আশা করি।